গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। এক গ্লাস জল দিয়ে আজকে আমি সকালটা শুরু করলাম। ঘুম থেকে উঠে ফার্স্ট আমার এক গ্লাস জল খাওয়া প্রতিদিন এটা অভ্যাস। প্রতিদিন চলে আসি রান্নাঘরে, তো কিছুটা জল আমি রেখে দিয়েছিলাম রাত্রিবেলায়, খেতে পারিনি, সেটাই ঢাকা দিয়ে রেখে দিয়ে আর সকালে তার সঙ্গে কিছু জল নিয়ে আমি এক গ্লাস করে প্রথমে খেয়ে নেব। তারপরে আমার নিত্যদিনের যেটা অভ্যাস, চলে যাই ব্যালকনিতে কী গাছে কোন ফুলটা ফুটেছে সেটা দেখার জন্য। তো এখানে বেশ কয়েকটা ফুল ফুটেছে অরেঞ্জ কালারের। গাছটা বেশ বর্ষাতে বেশ বড়সড়ই হয়েছে। যাই হোক, লোভ দেব না কিন্তু। আর এইদিকে দুধে আলতা কালারের জবাগুলো বেশ বড় বড় ফুটেছে। এখন আমার ফুল বলতে শুধু জবা ফুলগুলোই ফুটছে, আর অন্য কোনো ফুল নেই। আর বেলি ফুলগুলো ফুটছে, তাছাড়া একদম ব্যালকনিটা নীল, কোনো ফুল আর নেই। আর ওই দিকের গাছগুলো আমি পুরো কেটে দিলাম। একদম জঙ্গলের মতো হয়েছিল, যেটুকু দরকার সেটুকু রেখে বাকিগুলো সব কেটে ফেলে দিয়েছি। এরপরে চলে এলাম একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে। প্রথমেই চলে এলাম ফ্রিজটা মুছামুছি করতে, কারণ ফ্রিজটা এত দাগ পড়ে যায়, এই কাজটাতে টিপে টিপে মুছতে হয়, কারণ এই দাগটা কিছুতেই যেতে চায় না। প্রতিদিনই ভাবি সকালবেলায় অনেক কিছু কাজ করব, আর আমার সকালটা ভীষণ ভালো লাগে। সকালে কোথাও যেতে, সকালে কোনো কাজ করতে। আর বিকেল দিকে আমার অতটা কাজের এনার্জি থাকে না। যাই হোক, বিকেল দিকে আমার যেটুকু রাত্রের খাবার সেটুকু করি, বাকিগুলো আমি করতে পারি না। আর এই সব কাজগুলো আমি সকাল দিকে বেশি ভালোবাসি করতে। যাই হোক, এরপর ওয়াশিং মেশিনটা মুছতে চলে এলাম। ওয়াশিং মেশিনটার যে দাগগুলো লেগেছে সেইগুলো ওই বেসিন থেকে ছিটে ছিটে এসে দাগগুলো লেগেছে, সেগুলো আর ছাড়ছে না। যাই হোক, এরপরে ওই বেসিনের নিচে যে কভারটা রয়েছে ওটাও মুছে নিচ্ছি। ওটাতে অনেক জল পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন, কিন্তু কিছু করার নেই, যেহেতু ওটা বেসিনের ওটা নিচে, সেহেতু জল পড়বে। আর এই সোফাটা বন্ধুরা আমরা নতুন কিনেছি। এই সোফাটা একটু গুছিয়ে নিচ্ছি। বসে অতটা আরাম নেই, কিন্তু দেখতে ভালো, কালারটাও বেশ সুন্দর। আর আগের সোফাটা নিয়ে চলে গেছে। এরপরে চলে এলাম ডাইনিং টেবিলটা মুছতে। ডাইনিং টেবিলের পাশে যে বিস্কুটের কৌটোগুলো আছে সেগুলোই সরিয়ে সরিয়ে একটু মুছে নিচ্ছি, কারণ প্রতিদিন এগুলো সরিয়ে সরিয়ে মুছতে পারি না, মাঝে মধ্যে একবার করে মুছে দিই। বেশ খানিকটা টাইম লাগে, সকালবেলায় অত টাইম থাকে না, তো ওই জন্য এটা আজকেই মুছে নিচ্ছি। এরপর আবার দুদিন পর 3 দিন পর সরিয়ে সরিয়ে মুছে নেব। এইদিকে মুছার কাজ শেষ, চলে এলাম সোজা রান্নাঘরে। যেহেতু আমি সকালেই উঠেই কাপড় ছেড়ে দিই, সেই জন্য আমি রান্নাটা কিছুটা এগিয়ে তারপর স্নান করতে যাই। চলে এলাম, এই পটলের তরকারি করব। এই অল্প তেল দিয়ে পটলগুলো কিভাবে আমি রান্না করি আর ভাজা ভাজা হয় সেটা দেখো বন্ধুরা। এই পটল যদি আমি এরকম রান্না করি তো অনেক তেল লাগে, কিন্তু এই যে গোটা গোটা পটলগুলো যদি দিই অল্প তেলে, খুব সুন্দর ভাজা যায়। তারপর আমি কেটে নিই, কারণ কাটা পটলগুলো ভাজতে অনেকক্ষণ টাইম লাগে, কিন্তু কটা পটলগুলো ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, কম তেলেই ভাজা হয়ে যায়। আর এই দিকে দেখো, এখানে আমগুলো গাছে পড়েছিল বাগান বাড়িতে, সেগুলো তুলে নিয়ে এসে কেটে নিয়েছি। আর এখানে শসা আপেল কেটে নিয়েছি জলখাবারের জন্য। ওই জলখাবারে তোমাদের দাদাভাইকে দিই ফল, আর আমিও খাই। আর এদিকে তরমুজটা ছিল, তরমুজটাও কেটে নিয়েছি পিস পিস করে। এটা ফ্রিজে ভরে দেব, তারপরে খাবো। দেখো বন্ধুরা, পটলগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে ওই অল্প তেলে, অথচ তেলটা অনেকটাই রয়ে গেছে। এই তেলেই রান্নাটা হয়ে যাবে। আর আমি যখনই পটল রান্না করি গোটা গোটা কেটে প্রথমে ভেজে নিই, তারপরে আমি কেটে কেটে রান্না করি। এইগুলো আমি কেটে কেটে আবার ঝোলে দেওয়া যাবে। তো এখানে আমার এখানে আমি আদা জিরে বাটা আর একটু কাজু বাদাম বাটা দিয়ে একটু পটলের মশলা বানিয়ে নিলাম। এরপর স্নান করে পুজো সারা হয়ে গেল, কারণ আজকে বৃহস্পতিবার দিনে একটু টাইম লাগে আমার, ঘণ্টাখানেক লাগে পুজো করতে। সব ঠাকুরগুলো আমি মুছি গঙ্গা জল দিয়ে, তারপরে পুজো করি। আর পুজো করা হয়ে যাবার পর আমি ভাতটা বসিয়ে রেখেছিলাম, ফুটিয়ে বন্ধ করে দিয়েছি, সেটা চালিয়ে দেব। আর এখানে কলমি শাক ভাজা করছি, দিদিভাই বলল একটু বেশি করে করতে, সেটাই আমি
করে নিচ্ছি, অর্ধেকটা আমাদের রাখবো, অর্ধেকটা দিদিভাইকে দিয়ে আসবো, আর ওই পটলের রেসিপিটাও একটু দিয়ে আসবো। যাই হোক, কারণ বেশি মেম্বার নয় তো, একটু বেশি করে করলেই আমাদের হয়ে যায়। কলমি শাক ভাজা খেতে আমার খুব ভালো লাগে, তবে আজকে লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। আর এইদিকে আমের চাটনিটা বানিয়ে নিচ্ছি। আমি গুড় দিয়ে আমের চাটনিটা বানিয়ে নেব, আর ভাজা মশলা আমি আগেই করে রেখেছি। আর এইদিকে আমার শাক ভাজা হয়ে গেছে, আমের চাটনি হয়ে গেছে, আর এই যে সন্ধেবেলায় চলে এলাম রুটি করতে। প্রতিদিন সকালবেলায় দেখাই রুটি করাটা, আজকে সন্ধেবেলায় করতে। আর রুটি করে আমের আচারটা স্টোর করে রাখার জন্য বানিয়ে নেব। এদিকে রুটি করতে করতে আমি সামনে মোবাইলে কিছু গান লাগিয়ে দিই, সেই গান দেখতে দেখতে আমার রুটি করতে খুব ভালো লাগে, এনার্জিও আসে। তো বন্ধুরা, আমার কি মনে হচ্ছে বয়স বাড়ছে বলে এনার্জিটা অনেক কমে যাচ্ছে, কিন্তু কাজ করলে বলে মানুষের মনটা ভালো থাকে। তবে আমার সন্ধ্যের দিকেও বেশ ভালো লাগে, কিন্তু অতটা কাজ করতে অতটা বেশ ভালো লাগে না, এই সামান্য সামান্য কাজ করতে ভালো লাগে। যাই হোক, রুটিটা আমার বানানো মোটামুটি শেষ হয়ে গেল, বেশি রুটি বানাবো না। এরপরে আমের আচারের জন্য আমগুলো নিয়ে চলে এলাম। দেখো, এখানে আমি 7খানা 8খানা আম নিয়েছি। এবার আমগুলো একটু ছুলে নেব। ছুলে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর ভাজা মশলাটা কড়াইয়ে বানিয়ে নিয়েছি। এখানে দেখো ধনে দিয়েছি, জিরে দিয়েছি, আর একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, আর আমি দুটো এলাচ দিয়েছি সেন্টের জন্য, আর একটু সর্ষে দিয়েছি। সর্ষে বেশি দিইনি, অল্প দিয়েছি। যাই হোক, এই মশলাটা ভেজে গুঁড়ো করে রেখে দেবো, আর এখানে কড়াইয়ে আমগুলো দিয়ে দিচ্ছি। একটু তেল দেবো। আর আমের চাটনি কিন্তু, আমের আচার কিন্তু সর্ষের তেলেই বানাতে হয় বন্ধুরা। এখানে 2 চামচ তেল দিলাম, আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন আমি ভাজাতেও দিয়েছি, ভাজা মশলার সময়তেও। আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম, কারণ লঙ্কা দিয়েছি 4টে ভাজা মশলা করার জন্য। এরপর আমগুলো দিয়ে দেব, আর নুন দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম। যে আচারে নুন হলুদটা লাগে সেটাই দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে আমগুলো দিয়ে দেবো এরপর। দিয়ে ওই নুন হলুদটা মিশিয়ে ভেজে নেব। আমি এইভাবেই আমের চাটনিটা করি, মানে আমের আচারটা। আর গুড় আমি আগে থেকে ভেঙে রেখে দিয়েছি, ভেলি গুড়, সেটা দিয়ে দেব। গুড় দিয়ে আমি করি, সাধারণত চিনি দিয়ে করি না, তবে ছেলে থাকলে ওই চিনি দিয়ে একটু ঝোল ঝোল যে চাটনি হয় সেটা বানাই। এবার আমগুলো বেশ ভালোভাবে ভেজে নেব। আমগুলো বেশ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো গুড়। এখানে আমি 750 গ্রাম আম নিয়েছি, তার মধ্যে আমি 600 গ্রাম গুড় দিলাম। এরপর যদি টক লাগে তখন আরেকটু গুড় মিশিয়ে দেব। গুড়টা কীরকম ঝোল হয়ে গেছে, এরপরে এই গুড়টা গ্যাসের আঁচটা বাড়িয়ে আর গুড়টাকে শুকনো করে নেব। ফুটতে ফুটতে গুড়টা আমের ভিতরে ঢুকে গেছে, এরপর দিয়ে দিলাম ভাজা মশলাটা। ভাজা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। দিয়ে একটু ফুটিয়ে নেব, তারপরে তৈরি হয়ে যাবে আমের আচার। আমার এই ছোট্ট ব্লগ যদি তোমাদের একটুও ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিও প্লিজ, কমেন্ট করতে ভুলো না। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো।